আচ্ছা, আমরা জটিল রাশির দ্বিতীয় পর্ব নিয়ে এলাম। আমাদের প্রথম পর্বটা আমরা নিশ্চয়ই ভালো করে করেছি, ভালো করে পড়েছি এবং অঙ্ক করেছি। এর দ্বিতীয় পর্বটাও ভালো করে বুঝতে হবে। একটু ভিডিওগুলো বড় হবে, কিছু তো করার নেই, ভালো করে বুঝতে গেলে বড় ভিডিওই করতে হবে। আর একটা কথা বলে রাখি, তোমাদের এখন ওই সব জায়গায় তো অনলাইনে পড়ানো হচ্ছে, নেটটা শেষ হয়ে যাচ্ছে, হলেও নেটটা বাঁচিয়ে যখন সময় পাবে এই ভিডিওগুলো দেখবে, আশা করি ভালো হবে। এবারে আমরা আজকে প্রথম যে টপিকসটা, যে এটা আগেও পড়েছি আমরা, যে আই টু দি পাওয়ার 0 এর মানটা 1, এটা কিন্তু আমাদের যে প্রমাণ হবে না, এটা সংজ্ঞা। আই টু দি পাওয়ার 0 1টা কিন্তু প্রমাণ করা যাবে না, এটা কিন্তু আমাদের সংজ্ঞাতেই আসবে। এরপরে আমরা আসছি পরের টপিকস হচ্ছে ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার। দুটো কমপ্লেক্স নাম্বার কখন আমাদের ইকুয়াল হবে। একটা মনে করো কমপ্লেক্স নাম্বারকে তোমরা জানো, আমি বলেছি জেড দিয়ে লিখবো, যে z1 ইজ ইকুয়াল টু যে x1 প্লাস i y1। আর একটা আমি কমপ্লেক্স নাম্বার নিই z2 কত হবে, z2 ইজ ইকুয়াল টু x2 প্লাস i y2। বলছে দুটো কমপ্লেক্স নাম্বার কখন ইকুয়াল হবে না, বলছে যদি বাস্তব অংশের সঙ্গে বাস্তব অংশ সমান হয়, অর্থাৎ x1 এর সঙ্গে x2 সমান হয়, আর কাল্পনিক অংশের সঙ্গে কাল্পনিক অংশ সমান হয়। এবারে আমরা এটা একটু ম্যাথমেটিক্যালি লিখবো, চিহ্নগুলো এর পরে এইভাবেই দিব, যে বাস্তব অংশটাকে আমরা বলবো কি আর সাফিক্স দিয়ে ই ব্র্যাকেটে জেড, মানে জেড কমপ্লেক্স নাম্বার তার বাস্তব অংশ রিয়েল আরই। তাহলে এই আমি যদি বলি এখানে z1 এর আরই কত, বাস্তব অংশ কত, x1। এবারে বলি ইমাজিনারিটাকে আমরা লিখবো, যে এরকম করে চিহ্ন দেবো, যে ইমাজিনারিটা আছে i m সাফিক্স z, এরকম করে আমরা সব সময় লিখবো i m সাফিক্স z। তাহলে এখানে 1 z1, সেটা কত, y1। তাহলে একই ভাবে এইবার দ্বিতীয় কমপ্লেক্স নাম্বারটা যদি আমরা লিখি, যে আর ই z1 z2 কত হবে না x2, আর আর আই এম z2 কত হবে না y2। এখন দেখো বলছে z1 ইজ ইকুয়াল টু z2 কখন হবে না, বলছে যদি বাস্তব অংশের সঙ্গে বাস্তব অংশ সমান হয়। তাহলে কি লিখবো না, এক নম্বর কন্ডিশন হতে হবে আর ই z1 ইজ ইকুয়াল টু আর ই z2, আর দু নম্বর কন্ডিশন হবে কি না আর ই নয় ইমাজিনারি পার্ট, তাহলে আই এম z1 ইজ ইকুয়াল টু আই এম z2। তাহলে এই দুটো কন্ডিশন যদি একসঙ্গে ফুলফিল করে, তবেই কিন্তু আমরা বলতে পারবো যে দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল। এবারে দেখো, যদি এরকম একটা আমাদের অঙ্ক দেয়, তাহলে আমাদের কি হবে, কিরকম অঙ্ক বলছে, যে একটা কমপ্লেক্স নাম্বার a প্লাস আইবি ইজ ইকুয়াল টু 4। তাহলে a b এর মান কত। তাহলে আমরা জানি যে যে কোনো বাস্তব সংখ্যাকেই কমপ্লেক্স আকারে লেখা যায়। তাহলে a প্লাস আইবি ইজ ইকুয়াল টু কত, 4 প্লাস i ইন্টু 0। এবারে আমরা বলবো যে আই এম জেড ফের তো লিখিনি, ওটা চিহ্ন দিয়ে লিখলাম। তাহলে এবারে লিখবো যে বাস্তব ও কাল্পনিক অংশে তুলনা করে পাই। তুলনা করে কি পাবো না, a ইজ ইকুয়াল টু 4, এই যে বললো এই বাস্তব অংশ, আর b ইজ ইকুয়াল টু 0। এইভাবে আমরা তুলনা করে মান ঠিক পেতে পারবো। তোমাদের সেই ক্লাস 10-এ সেই যখন করণী সমান করেছিলে, যে মূলদ অংশের সঙ্গে মূলদ অংশ সমান, আর অমূলদ অংশের সঙ্গে অমূলদ অংশ সমান, এইভাবে আমরা ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার করব। এবারে মনে করো একটা কমপ্লেক্স নাম্বার z ইজ ইকুয়াল টু x প্লাস আই ওয়াই। তা z ইজ ইকুয়াল যদি x প্লাস আই ওয়াই হয়, তাহলে যদি বলি এখানে আই এম জেড কত y, এখন এইটা যদি 0 হয়ে যায়, তাহলে কত হয়ে যাচ্ছে, z ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, x হয়ে যাচ্ছে না।
তাহলে কাল্পনিক অংশ তো আমার থাকছে না, তখন এটাকে বলা হয়, এটা এটা যদি হয় তাহলে বলা হয় পিওরলি রিয়াল, শুদ্ধ বাস্তব, বাংলায় বলি শুদ্ধ বাস্তব, যদি ইমাজিনারি পার্টটা 0 হয়ে যায়। আর যদি আর ই জেড 0 হয়ে যায়, রিয়াল জেড, তার মানে এক্স ইকুয়াল টু 0 হয়ে যায়, সেক্ষেত্রে জেড ইকুয়াল টু কত হচ্ছে, আই হয়, তখন বলবে পিওরলি ইমাজিনারি, পিওরলি ইমাজিনারি। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা আগেও শিখেছি। তাহলে আমরা দুটো ইকুইলিটি অফ কমপ্লেক্স নাম্বার আমরা আজকে শিখলাম। আমরা আগের ভিডিওতে আর্গুমেন্ট অফ কমপ্লেক্স নাম্বার ডিটেল শিখেছি। তা সত্ত্বেও আমি আজকে এই সেকেন্ড পার্টে কেন আর্গুমেন্ট অফ কমপ্লেক্স নাম্বার কথাটা নিয়ে এলাম দেখো। তা আমাদের এই আর্গুমেন্ট অফ কমপ্লেক্স নাম্বার আমি আগের দিন বলেছিলাম এ আর জি জেড সমান এইখানে যে অ্যাঙ্গেলটা থিটা, অর্থাৎ ওই ইনিশিয়াল লাইনের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে ইজ ইকুয়াল টু tan ইনভার্স বি বাই এ ইত্যাদিতে আরো সূত্রগুলো বলেছিলাম। এবং সেখানে বলেছিলাম যে 0 লেস দ্যান থিটা লেস দ্যান ইকুয়াল টু মাইনাস পাই লেস দ্যান থিটা লেস দ্যান ইকুয়াল টু পাই। সেক্ষেত্রে আমার বলা হয়েছিল প্রিন্সিপাল কথাটা কিন্তু বলা হয়নি। তোমার সিলেবাসে কিন্তু প্রিন্সিপাল আর্গুমেন্টই আছে, যে অ্যাডভান্স লেভেল বলে আমাকে ডিটেলসটা বলতে হচ্ছে যে প্রিন্সিপাল আর্গুমেন্ট, এই থিটাটা হচ্ছে কি প্রিন্সিপাল আর্গুমেন্ট, এই থিটাটা প্রিন্সিপাল আর্গুমেন্ট। তাহলে দেখো প্রিন্সিপাল আর্গুমেন্ট আমরা এই যে প্রিন্সিপাল আর্গুমেন্ট থিটা, তার মানটা কিন্তু মাইনাস পাই লেস দ্যান থিটা লেস দ্যান ইকুয়াল টু পাই, এবং সেই প্রিন্সিপাল আর্গুমেন্টকে আমরা এই ছোট হাতে এইরকম লিখি, এটা কিন্তু ছোট হাতে লিখি এ আর জি ব্র্যাকেটে জেড, সেই অ্যাঙ্গেলটা এইরকম হবে, অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করছে সেটা প্রিন্সিপাল আর্গুমেন্ট। কিন্তু দেখো সংজ্ঞা কি বলেছে, এক্স অক্ষের সঙ্গে যে কোণ করছে, তো তা আমি যদি এই কোণটা বলি, এক্স অক্ষের সঙ্গে কোণটা করেছি এই কোণটা, ঘুরে এসে এইটা, এই কোণটা কত না একবার থিটা হতে পারে, তাহলে থিটা প্লাস 2 পাই, আর একবার ঘুরি দাও থিটা প্লাস 4 পাই ইত্যাদি। সুতরাং এই আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড এর মান কিন্তু একটা নয়, অসংখ্য মান পাওয়া যাবে। জেনারেল ভ্যালু, জেনারেল ভ্যালু, জেনারেল ভ্যালু কি বলছে, জেনারেল ভ্যালু সেটাকে আমরা বড় হাতের এ আর জি লিখব। তাহলে বড় হাতের এ আর জি ইজ ইকুয়াল টু কি না, ইজ ইকুয়াল টু থিটা প্লাস 2 পাই ইনটু এন, এর মান ইন্টিজার, n বিলংস টু বড় হাতের আই, 2 পাই 4 পাই যাদের ত্রিকোণমিতি হয়ে গেছে তারা জানো n n। কিন্তু থিটা না বলে আমরা এই ছোট হাতের লিখব এ আর জি, এ আর জি, ছোট হাতের এ আর জি, এ আর জি জেড। এটা ইম্পর্টেন্ট ফর্মুলা হলো। তাহলে আমরা এই প্রিন্সিপাল আর্গুমেন্ট আমরা আগের দিন করিয়েছি, তার মান বার করার বিভিন্ন সূত্রগুলো করিয়েছি, সেটা আগের ভিডিওতে দেখবে। আজকে আমরা ওই প্রিন্সিপাল আর্গুমেন্টের সঙ্গে জেনারেল ভ্যালু চিহ্নটা কি দেবো, এটা ছোট হাতের এটা বড় হাতের, এই প্রিন্সিপাল আর্গুমেন্টের সঙ্গে আমাদের এই জেনারেল ভ্যালুর পার্থক্য এইটা। তার মানে যদি তোমাকে কেউ এমসিকিউ কোশ্চেন বা সত্য মিথ্যাই বলে যে কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট কি ইউনিক, না উত্তরটা হবে না ইউনিক নয়, প্রিন্সিপাল ভ্যালুটা ইউনিক কিন্তু জেনারেল ভ্যালু ইউনিক নয়। কিন্তু যদি তোমাকে আর্গুমেন্ট বার করতেই বলে তাহলে কিন্তু তোমাকে ভাবতে হবে যে প্রিন্সিপাল ভ্যালুই বার করতে বলেছে, সেই জন্য আমি আগের দিন ওই কথাগুলো বলেছিলাম। এরপর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আর্গুমেন্ট অফ এ কমপ্লেক্স নাম্বার 0 ইজ নট ডিফাইন্ড। কিরকম, তা আমাদের তো একটা কমপ্লেক্স নাম্বার ছিল, সেই একটা কমপ্লেক্স নাম্বার যদি এই এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে সেটাই তো আমার তো অ্যামপ্লিটিউড ছিল। কিন্তু 0, 0 মানে কি, 0 ইজ ইকুয়াল টু 0 প্লাস আই ইনটু 0, মানে একটা বিন্দুই কমপ্লেক্স নাম্বার, সেটা আবার এই এক্স অক্ষের সঙ্গে কি কোণ করবে। ওই জন্য যদি বলে যে 0 কমপ্লেক্স নাম্বারের অ্যামপ্লিটিউড কত হবে, না উত্তর হবে নট ডিফাইন্ড, সংজ্ঞায়িতই নয়, সংজ্ঞায়িত করা যাচ্ছে না। যেমন তোমাকে বলে যে মনে করো যে প্রতি সপ্তাহে দশম দিন কি বার, নট ডিফাইন্ড, 7 দিনের সপ্তাহ। সেরকমই এখানেও যে আর্গুমেন্ট অফ এ কমপ্লেক্স নাম্বার 0 ইজ নট ডিফাইন্ড, তার 0 কমপ্লেক্স নাম্বারের কিন্তু কোনো আর্গুমেন্ট পাওয়া যাবে না। এবারে আমরা কমপ্লেক্স নাম্বারের ধর্মগুলো নিয়ে আলোচনা করব।
তাই প্রপার্টিজ অফ কমপ্লেক্স নাম্বার, তা আমরা প্রথম ভিডিওতে যে ধর্মগুলো বলেছি একদম এসেনশিয়াল গুলো, সেইগুলো ছাড়াও আমরা সেগুলো আর এখানে আলোচনা করব না, সেই আগের ভিডিওটা দেখবে তোমরা। এবারে আমরা দ্বিতীয় ভিডিওটা নিয়ে আলোচনা করছি। বলছে কি না, জেড বার তার বার কত হবে, ইজিলি জেড প্রমাণটা ইজি। যেমন মনে করো জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে তার বার মানে অনুবন্ধী, তাহলে জেড এর বার, তাহলে জেড এর মানে বার চিহ্ন দাও, তাহলে কি হবে আই এর পরিবর্তে মাইনাস আই, তাহলে বাস্তব অংশ সমান আর কাল্পনিক অংশের মান সমান বিপরীত চিহ্ন যুক্ত, তার মানে এটা হয়ে যাবে এক্স মাইনাস আই ওয়াই। আবার জেড বারের বার করো, তার মানে কত ইজিক্যাল টু এক্স মাইনাস আবার প্লাস হয়ে যায় প্লাস আই ওয়াই, তার মানে জেড বারের বার ইজিক্যাল টু আমাদের হয়ে গেল কি না জেড, এটা হয়ে গেল আমাদের একটা প্রপার্টি। নেক্সট প্রপার্টি হচ্ছে দেখো 2 নম্বর প্রপার্টি যদি বলি, জেড ইন্টু জেড বার, দেখো কত হবে, আচ্ছা জেড ইন্টু জেড বার কত হবে, ইজিলি দেখো জেড ইন্টু, আচ্ছা মুছে দিলাম এটা, জেড বার মানে কত এক্স মাইনাস আই ওয়াই, তাহলে জেড ইন্টু জেড বার কত হবে না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার সমান কত, এর মানে মড জেড তার স্কোয়ার, তাহলে জেড ইন্টু জেড বার সমান মড জেড এর স্কোয়ার। এই সূত্রগুলো যখন আমরা ক্যালকুলেশন করব, আমরা কিন্তু এই প্রপার্টিগুলো আমাদের কাজে লাগাতে হবে, যে একের পর এক প্রপার্টিগুলো কাজে লাগাতে হবে। দুটো প্রপার্টি পেলাম যে জেড বারের বার সমান জেড, জেড ইন্টু জেড বার সমান মড জেড এর স্কোয়ার। তারপরের প্রপার্টিটা দেখো, মড অফ জেড ইকুয়াল টু মড অফ জেড বার, ইজিলি এটার মড করো নিশ্চয়ই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটারও মড করো তাহলে ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দুটো অনুবন্ধী জটিল রাশির মডুলাস আমাদের একই হবে। তারপরের প্রপার্টি, এই প্রপার্টিগুলো আমরা আগের দিন আলোচনা করিনি, আজকে আমরা আলোচনা করেছি। এর পরের প্রপার্টি দেখো 4 নম্বর প্রপার্টি দেখো, বলছে যদি জেড ইকুয়াল টু জেড বার হয়, যদি হয় তাহলে কি হবে দেখা যাক। তাহলে জেড ইকুয়াল টু জেড বার যদি হয়, তাহলে আমরা যদি এটা মুছে দিই, জেড ইকুয়াল টু জেড বার এটা মুছে দিলাম, জেড ইকুয়াল টু জেড বার যদি হয়, তার মানে বলতে পারি যে x প্লাস আই ওয়াই ইকুয়াল টু x মাইনাস আই ওয়াই, x এর বাদ চলে গেল, তাহলে 2iy ইকুয়াল টু 0, আর আয়োটা মানে তো রুট ওভার মাইনাস 1 না বাদ, তার মানে y ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু 0 হলে কি হবে, তার মানে ইমাজিনারি পার্ট, তাই তো i m z ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে সংখ্যাটা কি হয়েছে পিওরলি রিয়াল, তার মানে z ইকুয়াল টু z বার হয়ে গেলে পিওরলি রিয়াল। এক্সাম্পল খুবই সোজা, যেমন 2 প্লাস i ইন্টু 0 এর অনুবন্ধী কত হবে 2 মাইনাস i ইন্টু 0, দুটো ইকুয়াল তো, এর তো কোনো জিরোর তো কোনো মূল্য নেই, সুতরাং z ইকুয়াল টু z বার হলে পিওরলি রিয়াল। তাহলে এর পরের প্রপার্টিতে আমাদের আসবে যে 5 নম্বর প্রপার্টি যদি যায়, তাহলে z ইকুয়াল টু মাইনাস z বার হলে কি হবে, ইজিলি ব্যাপার, একই রকমের প্রমাণ এখানে দেখো, z ইকুয়াল টু যদি মাইনাস z বার হয়, এই সূত্রগুলো মনে রাখতে হবে, সেই জন্যই করা। দেখো তার মানে আমরা এখানে বলতে পারি যে x প্লাস আই ওয়াই ইকুয়াল টু মাইনাস অফ x মাইনাস আই ওয়াই, ঠিক আছে। এর আমরা গুণ করে দিই, তাহলে x প্লাস আই ওয়াই ইকুয়াল টু মাইনাস x প্লাস আই ওয়াই, তাহলে x এ কি হয়ে গেল, এটা কেটে গেল, তাহলে কত হয়ে গেল 2x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 0, x মানে 0, তার মানে কি এটাকে বলি রিয়াল পার্ট z0, তাহলে কি হচ্ছে পিওরলি ইমাজিনারি, তাহলে লিখতে হবে পিওরলি ইমাজিনারি, সুতরাং পিওরলি রিয়াল, পিওরলি ইমাজিনারি হয়ে গেল। তাহলে এই যে প্রপার্টি, আর অনেক প্রপার্টি আছে আমরা আসছি, এই প্রপার্টিগুলো কিন্তু আমাদের খুব খেয়াল রাখতে হবে, অঙ্ক করার সময় স্পিডে হবে, নাহলে তুমি ওই জেড ইকুয়াল ধরে করতে পারো, বা আমরা আগে বলেছি যে পোলার কোঅর্ডিনেট ধরলেও হবে, সেগুলো আমরা আসছি,
একের পর এক আসছি আমরা। যে বলছে z1 প্লাস z2 তার হোল বার, এটা কি হবে দেখা যাক। তাহলে আমরা ধরি z1 ইজ ইকুয়াল টু x1 প্লাস iy1 আর z2 ইজ ইকুয়াল টু x2 প্লাস iy2। এবার আমাদের z1 প্লাস z2 বার করি। z1 প্লাস z2 কত হবে না x1 প্লাস iy1 প্লাস x2 প্লাস iy2। এবার সরল করলে বাস্তবগুলোকে এক কাছে a প্লাস ib আকারে প্রকাশ করি, প্লাস i ইনটু y1 প্লাস y2। এবারে আমার বার চেয়েছে, তাহলে z1 প্লাস z2 এর হোল বার কত হবে না দেখো, i এর পরিবর্তে মাইনাস i বসিয়ে দিই, x1 প্লাস x2 মাইনাস i ইনটু y1 প্লাস y2। এবার সলভ করলে কত হবে দেখো না x1 মাইনাস iy1, এটা আগে লিখে দিলাম, এটা একটা, তাহলে প্লাস x2 মাইনাস iy2। দেখো z1 কত ছিল x1 প্লাস iy1, এটা কি বেরিয়েছে x1 মাইনাস iy1, তাহলে এটাকে লিখতে পারি কত না z1 বার, আর এটা কত হবে না z2 বার। তার মানে দেখো z1 প্লাস z2 এর হোল বার একটা ধর্ম হয়ে গেল যে z1 বার প্লাস z2 বার। এসব ধর্মগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে, প্রমাণটা তো ইজি হবে কিন্তু মনে রাখতে হবে কখন কি অ্যাপ্লাই করতে হবে অঙ্কের ক্ষেত্রে। এবারে আমরা 6 নম্বর প্রপার্টিতে যাব। দেখো z1 মাইনাস z2 এর হোল বার একই রকম, আমি একটু এখানে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে ব্র্যাকেট দিয়ে। তার মানে দেখো আমরা যদি এটাকে সরল করি তাহলে কত হবে যে এইটা হবে মাইনাস, এখানটাও মাইনাস হবে, বিয়োগ হচ্ছে তো। এবারে বাস্তব অংশগুলোকে তাহলে এবারে এর বার করব, তার মানে এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, এই চিহ্নগুলো পাল্টে যাচ্ছে, এই চিহ্নগুলো পাল্টে যাচ্ছে। এবারে আমরা সাজিয়ে নিচ্ছি, দেখো এখানটা এটা মুছে দিচ্ছি, এবারে সাজিয়ে নিচ্ছি, দেখো কি বলছি, তার মানে ইজ ইকুয়াল টু x1 মাইনাস iy1 আর মাইনাস x2 প্লাস iy2। এবারে এটাকে লিখতে পারি x1 মাইনাস iy1 মাইনাস কমন নিলে x2 মাইনাস iy2। এটা মানে কত ছিল z1 ছিল x1 প্লাস iy1, তাহলে এটা কত z2 বার, এই z1 বার, তাহলে z1 বার মাইনাস z2 বার, তাহলে সূত্রটা কি হয়ে গেল না z1 বার মাইনাস z2 বার। এই দুটোকে অনেকে কম্বাইন করে লিখে দিবে, এরকম করে লিখে দেবে যে প্লাসই থাকার মাইনাস এইগুলোকে কম্বাইন করে লেখা যেতে পারে যে কি হবে না z1 প্লাস মাইনাস z2 এর হোল বার ইজ ইকুয়াল টু z1 বার প্লাস মাইনাস z2 বার। আমি দুটোকে আলাদা করে লিখলাম, বুঝিয়েও দিলাম, প্রমাণটাও করে দিলাম। তার মানে এটা যদি আমরা ভাষায় বলি, দুটো কমপ্লেক্স নাম্বারের যোগফলের অনুবন্ধী সমান অনুবন্ধীর যোগফল, দুটো কমপ্লেক্স নাম্বারের বিয়োগফলের অনুবন্ধী মানে অনুবন্ধীর বিয়োগফল, এই প্রপার্টিটা এখানে প্রমাণ হলো। পরের প্রপার্টি হচ্ছে z1 z2 হোল বার, z1 z2 হোল বার। আচ্ছা আমরা এতক্ষণ পর্যন্ত যে প্রপার্টিগুলো করলাম সব কার্টেসিও দিয়ে, আমরা একটু পোলার দিয়ে যাই, তাহলে আমাদের গুণ টুনের সুবিধা হবে। আমরা আগের দিনে বলেছি কিভাবে গুণ করতে হয়, সেটা আমি কিন্তু আর আজকে ব্যাখ্যা করব না। গুণটা তোমরা আগের ভিডিওতে দেখে নেবে কিভাবে করা আছে। তাহলে আমরা পোলার কোঅর্ডিনেটে ধরি z1 ইজ ইকুয়াল টু কত r1 ব্র্যাকেটে cos θ1 প্লাস i sin θ1, আবার z2 ইজ ইকুয়াল টু কত হবে r2 cos θ2 প্লাস i sin θ2। এই যে গুণটা তোমরা ওই ইউটিউবে সার্চ দেবে, এইটা লিখবে, এটা লেখার পরে এই চ্যানেলটা সার্চ দেওয়ার পরে যে কমপ্লেক্স নাম্বার পার্ট 1 দিলেই চলে আসবে, সেখানে দেখবে এই গুণটা করে দেওয়া আছে। আমি আর এটা বললাম না, এবারে সেটা সূত্রটা নিচ্ছি, নিয়ে তোমাদের বলে দিচ্ছি যে গুণ করলে কত হবে না আমাদের z1 z2 হয়ে যাবে, যে r1 ও 2 কমন চলে যাবে,
আর cos অফ θ1 প্লাস θ2 অ্যাঙ্গেলে যোগ হবে প্লাস i sin θ1 প্লাস θ2 হবে। হলো, তাহলে এই গেল আমাদের z1 z2। তারপরে বার করতে হবে, তার মানে z1 z2 যদি হোল বার করি r1 r2 সেকেন্ড ব্র্যাকেটে cos অফ θ1 প্লাস θ2 মাইনাস i sin অফ θ1 প্লাস θ2। এইবারে এইটাকে আমরা লিখে দিতে পারি যে আমরা এই মানটাই ভেঙে উৎপাদক করে লিখতে পারি যে ইজিক্যাল টু লিখতে পারি, কি লিখতে পারি না r1 cos θ1 মাইনাস i sin θ1 আর এখানে লিখতে পারি r2 ব্র্যাকেটে cos θ2 মাইনাস i sin θ2। তোমরা কি করে এটা করলে? আরে ইজি ব্যাপার, এই ভিতে মাইনাস করে দিলেই হয়ে যাবে। এটা যদি না বুঝতে পারো আমি এটা আচ্ছা এটা পরে ব্যাখ্যা করে দিচ্ছি। যাই হোক, এটাকে আমরা লিখতে পারি কিরকম যে এই z1 বার ইন্টু z2 বার। এই কথা দুটো কমপ্লেক্স নাম্বারের গুণফলের অ্যামপ্লিটিউড সমান গুণফলের বার সমান তাদের অনুবন্ধী গুণফল। আচ্ছা এটা আমি একটু করে দেখাচ্ছি, দেখো দেখো সবাই প্রমাণটা। এই যে আমাদের ছিল এটা গুণ করলাম আমি z1 বার আর z2 বার। z1 ছিল এটা, তাহলে z1 বার কত r1 cos θ1 মাইনাস i sin θ1, ওই যে প্লাস i এর পরিবর্তে মাইনাস i এসেছে। তেমনি z2 বার কত এই যে r2 cos θ2 মাইনাস i sin প্লাসের জায়গায় মাইনাস এসেছে। এবারে দেখো আমাদের যে cos অফ মাইনাস θ সমান তো মাইনাস cos θ আর sin অফ মাইনাস θ সমান মাইনাস sin θ। তাহলে আমি এইটাকে লিখতে পারি cos অফ মাইনাস θ, কারণ মাইনাসটা বাইরে গেলে প্লাস হবে। যারা এই প্রথম করছো ত্রিকোণমিতি যারা জানোনি একটু অসুবিধা হবে, তারা একটু সূত্রগুলো জেনে নাও যে cos অফ মাইনাস θ মানে প্লাস cos θ আর sin অফ মাইনাস θ মানে মাইনাস sin θ। এবারে দেখো এখানে sin অফ মাইনাস θ তাহলে মাইনাসটা বেরিয়ে চলে যাচ্ছে। একইভাবে cos এর ক্ষেত্রেও করেছি, এইটাও দেখো এই যে cos অফ θ ঢুকে লিখতে পারি cos অফ মাইনাস θ কারণ মাইনাসটা বেরিয়ে গেলে প্লাস হয়ে যায়, কিন্তু sin এর ক্ষেত্রে বেরিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। এবারে আমরা আগে অ্যাঙ্গেলে যোগ বলেছি, তাহলে cos θ প্লাস i sin θ, cos θ প্লাস i যোগ করলে কত হবে cos অফ মাইনাস θ1 মাইনাস θ2 প্লাস i sin মাইনাস θ1 মাইনাস θ2। আবার বাইরে বার করছি cos অফ মাইনাস θ মানে প্লাস cos θ আর sin অফ মাইনাস θ মানে মাইনাস sin θ। তারপরে এটা চলে এলো, তার মানে এটা কাকে গুণ করলাম না z1 বার ইন্টু z2 বার। ক্লিয়ার? তার মানে z1 ইন্টু z2 এর হোল বার ইজ ইকুয়াল টু z1 বার ইন্টু z2 বার। আশা করি এটা বুঝতে পেরেছো। এবারে আমরা পরের টপিকটায় যাচ্ছি, ভাগের ব্যাপারটাই কি হয় দেখ। পরের প্রপার্টি হচ্ছে z1 বাই z2 এর হোল বার সমান z1 বার বাই z2 বার। এটি আমি আর প্রমাণ করলাম না, এটা দেখবে একই রকম করে প্রমাণ হবে। ওই তোমরা পোলার কোঅর্ডিনেটে নিয়ে চলে গেলে একদম সহজ হয়ে যাবে যে z1 বাই z2 এর হোল বার ইজ ইকুয়াল টু z1 বার বাই z2 বার। নেক্সট প্রপার্টিতে আমরা যাচ্ছি, বলছে কি না বলছে যদি mod z ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে কমপ্লেক্স নাম্বারটা কি হবে। আরে জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সে তো আমরা বলতেই পারি যে জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্সে যদি এই মূলবিন্দু থেকে দূরত্ব 0 হয় তাহলে এটা 0ই হবে। ইজিলি হচ্ছে না দেখো। তাহলে যদি z ইজ ইকুয়াল টু x প্লাস iy ধরি তাহলে mod z কত হবে না রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। তো শর্ত অনুসারে রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত 0। এবারে বলেছিল কি কমপ্লেক্স নাম্বারের সংজ্ঞা অনুযায়ী x বিলংস টু r আর y বিলংস টু r। তাহলে কতগুলো বাস্তব পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি 0 হলে ওরা পৃথক পৃথক ভাবে শূন্য হবে। তার মানে x ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল আর y ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। অতএব তখন z ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল না, 0 প্লাস i ইনটু 0 ইজ ইকুয়াল টু 0। তার মানে কোন কমপ্লেক্স নাম্বারের মডুলাস যদি 0 হয়ে যায় তাহলে সেই কমপ্লেক্স নাম্বারটাই 0 হবে। দুটো কিন্তু এক নয়, মড 0 মডুলাস অফ z 0 আর কমপ্লেক্স নাম্বারটা 0 দুটো কিন্তু এক নয়। মানটা বলাচ্ছে যে মূলবিন্দু থেকে দূরত্বের মানের কথা আমাদের বলা হচ্ছে। এরপরে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি করতে যাচ্ছি, প্রমাণ করবো ইনইকুয়ালিটি।
মানে অসমতা দিয়ে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে, এটা খুব ভালো করে বুঝতে হবে। এই অনেকগুলো ইনইকুয়ালিটি আমি একসঙ্গে লিখবো, তারপরে আলাদা করে ভেঙে ভেঙে পার্ট পার্ট করে বোঝাবো। দেখো দেখো কি লিখলাম, mod of z1 minus mod of z2 less than equal to mod of z1 plus minus z2 তার mod প্রসেস less than equal to mod of z1 plus mod of z2। এটাকে আমরা ভেঙে ভেঙে আমরা করব। সবার আগে এটাই আমাদের মুখস্থ করার জন্য, এটাই আমাদের মুখস্থ করতে হবে এইটাই। এবার এটাকে ভাঙলে কি দাঁড়াচ্ছে দেখো, আমরা ভাঙলে একটু ভেঙে আমি দেখাই। আমি প্রথমটা আগে ভাঙি, তাকে আবার এটাকেও দুবারে ভাঙবো, যে mod of z1 minus mod of z2 less than equal to mod of z1 plus z2 less than equal to mod of z1 plus mod of z2। আগে এইটা আমরা প্রমাণ করব, তারপরে আমরা একের পর এক যাব। তাহলে আমাকে ধরতে হবে, কি ধরতে হবে না, ধরি z1 is equal to, ধরি z1 is equal to r1 cos theta 1 plus I sin theta 1, আর z2 is equal to কি ধরবো না, z2 is equal to r2 cos theta 2 plus I sin theta 2। এবারে আমাদের z1 plus z2 বার করতে হবে, তাহলে z1 plus z2 বার করি। তো এই দুটো পরপর লিখতে হবে, তবে লিখি যে r1 cos theta 1 plus I, গুণ করে করে লিখি তোমাদের বোঝার সুবিধার জন্য, গুণ করে করে লিখি r1 cos theta 1 plus I r1 sin theta 1 plus r2 cos theta 2 plus I r2 I sin theta 2। ঠিক আছে, এবারে আমরা এই বাস্তব অংশগুলোকে আলাদা করি আর কাল্পনিক অংশগুলোকে আলাদা করি, অর্থাৎ a প্লাস i b আকারে লিখি, তবেই তো আমরা মড করতে পারবো। তাহলে ইজ ইকুয়াল টু কত হবে না, r1 cos theta 1 plus r2 cos theta 2, এটা একটা পার্ট গেল, প্লাস i ইনটু r1 sin theta 1 প্লাস r2 sin theta 2 হলো। z1 plus z2 বেরিয়ে গেছে। এবার এর মড, তাহলে মড অফ z1 plus z, এর সূত্রটা কি আছে না, রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই তো। তাহলে ইজ ইকুয়াল টু রুট ওভার অফ যে r1 cos theta 1 plus r2 cos theta 2 এর হোল স্কয়ার প্লাস r1 sin theta 1 plus r2 sin theta 2 এর হোল স্কয়ার। ওকে, এবার এটাকে আমাদের গুণ করতে হবে, হোল স্কয়ারে ভাঙতে হবে, a plus a স্কয়ার, a plus b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, দেখো r1 স্কয়ার cos স্কয়ার theta 1 plus r2 স্কয়ার cos স্কয়ার theta 2 plus twice r1 r2 cos theta 1 cos theta 2। এখনো বাকি আছে প্লাস ওই যে ওইটা, তাহলে কত হবে r1 স্কয়ার sin স্কয়ার theta 1 প্লাস r2 স্কয়ার sin স্কয়ার theta 2 প্লাস twice r1 r2 sin theta 1 sin theta 2। এটা আমাদের প্লেন গুণ করে পাওয়া গেল। এবারে আমরা যে এটাকে একটু সরল করতে হবে, কিরকম দেখো, যে সরলটা কিরকম হবে দেখো, যে মড অফ z1 প্লাস z2 মানটা বার করছি না, রুট ওভার অফ, দেখো এইখানে যদি r1 স্কয়ার কমন নিই, এই পুরোটা মিলিয়ে কি হচ্ছে cos স্কয়ার থিটা 1 প্লাস sin স্কয়ার থিটা 1, r1 স্কয়ার কমন গেলে 1, তাহলে এখানটা হচ্ছে r1 স্কয়ার, বোঝা গেছে তো, r1 স্কয়ার কমন চলে গেছে, cos স্কয়ার থিটা 1 প্লাস sin স্কয়ার থিটা 1 সেটা 1 হয়ে গেল। তেমনি এই দুটো থেকে কি হবে, এই দুটো থেকে না r2 স্কয়ার কমন চলে যাবে, তাহলে প্লাস r2 স্কয়ার
cos স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা 2 1 হয়ে গেল প্লাস টুয়াইস r1 r2 কি রইল বাকি না বাকি রয়ে গেল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে cos থিটা 1 cos থিটা 2 প্লাস sin থিটা 1 sin থিটা 2। এবারে আমরা আগে ভিডিওতে আমি লিখিয়েছি যে cos a cos b প্লাস sin a sin b, cos a cos b cos a cos b প্লাস sin a sin b cos of a minus b সমান রুট ওভার অফ r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার প্লাস টুয়াইস r1 r2 cos of থিটা 1 মাইনাস থিটা 2। এবারে দেখো আমাদের একটু বুঝতেই হচ্ছে বোর্ডটা ছোট, কিছু করার নেই। এরপরে দেখো যে একটু খাতা কলম নিয়ে তুললে বুঝতে পেরে যাবে। এবারে দেখো আমরা জানি কি জানি না -1 লেস দেন ইকুয়াল টু cos থিটা 1 মাইনাস থিটা 2 আর লেস দেন ইকুয়াল টু 1। এবারে আমরা যদি টুয়াইস r1 r2 দিয়ে গুণ করি তাহলে মাইনাস টুয়াইস r1 r2 লেস দেন ইকুয়াল টু 2 r1 r2 cos of theta 1 minus theta 2 less than equal to twice r1 r2। আমি এটা আনতে যাচ্ছি আর কি। তাহলে এবারে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার যোগ করে দিই। ধর জানো যে r1 r2 পজিটিভ সংখ্যা, তার কোনো ইনক্লুডিং কোনো চেঞ্জ হবে না, তাহলে এখান থেকে বা r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস টুয়াইস r1 r2 লেস দেন ইকুয়াল টু টুয়াইস r1 r2 cos of theta 1 minus theta 2 less than equal to r1 square plus r2 square plus twice r1 r2। ঠিক বরাবর ক্যালকুলেশন চলে যাচ্ছে, আমাকে এটা আনতে হবে। তাহলে এই পুরোটাকে আমরা কি বলতে পারি না r1 minus r2 এর হোল স্কয়ার। আর এটাকে কি বলতে পারি না less than equal to, ওইখানে যোগটা করা হয়নি, যোগটা লিখতে হবে তো, যেখানে লিখতে হবে যে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার। এটা আমরা ওই পক্ষে যোগ করেছি, r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার এদিকেও যোগ করেছি এদিকেও যোগ করেছি। এই যোগটা এখানে লিখলাম, দেখো ভালো করে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার বাঁদিকে যোগ করেছি, মাঝে যোগ করেছি আর এখানে যোগ করেছি। মাঝেরটাকে লেখা হয়নি বলে উপরে লিখে দিচ্ছি r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার। ঠিক আছে, তাহলে এই পুরোটাকে আমরা কি লিখতে পারি, কিছুই লিখতে পারি না। এটাকে লিখতে পারি যে আচ্ছা এরপর আমি এক কাজ করি, এখানে একটা বর্গমূলের চিহ্ন বর্গমূল করে দেবো, পক্ষে বর্গমূল করে দেবো, তাহলে আমার সুবিধা হবে যে এইখানে এটা বর্গমূল করে দিলাম, এইখানে এটা বর্গমূল করে দিলাম, এটা বর্গমূল করে দিলাম। এবারে আমাদের কি দাঁড়ালো, তারপরে r1 মাইনাস r2 এর হোল স্কয়ার তার বর্গমূল বাদ চলে গেল। তো লেস দেন ইকুয়াল টু এটা বেরিয়ে গেল মড অফ z1 প্লাস z2 আর লেস দেন ইকুয়াল টু r1 minus r1 plus r2 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমাদের কি দাঁড়ালো রেজাল্টটা, রেজাল্টটা দাঁড়ালো এরকমই যে আমরা তো কি ধরেছিলাম, আমরা কি ধরেছিলাম যে z1টা কি ধরেছিলাম r1 cos theta 1 plus i sin theta 1, তাই না? আর z2 কি ধরেছিলাম r2 cos theta 2 plus i sin theta 2। তাহলে এখানে mod z1 মানে কত r1 আর mod z2 মানে কত r2। তাহলে r1 minus r2, তার মানে mod z1 minus mod z2, আর এখানে mod z1 plus mod z2 বসিয়ে দিই। তাহলে কি দাঁড়ালো জিনিসটা না যে mod of z1 minus mod of z2 less than equal to mod of z1 plus z2
less than equal to mod of z1 plus mod of z2। ঠিক আছে, এই গেল আমাদের প্রথম পার্টটা। তার মানে দুটো কমপ্লেক্স নাম্বারের যোগফলের মডিউলাসটা আলাদা করে মডিউলাসের বিয়োগফল লেচ্ছ বড় হবে আর যোগফলেতে ছোট হবে। এবারে দ্বিতীয় অবস্থায় আটা ভাঙলে এটা মাইনাস দেওয়া ছিল, সেটা কি করে হচ্ছে দেখো না, কি করে হবে না, এইটাতে আমি একটু এটা নিশ্চয়ই বুঝতে পারা গেছে, সবাই নিশ্চয়ই এটা বুঝতে পারা গেছে, নিশ্চয়ই এটা বুঝতে পারা গেছে। ক্যালকুলেটর একটু বড় ছিল, বোর্ডটাও ছোট ছিল, ওই জন্য প্রবলেম হয়ে গেল। তা আগে আমরা z1 প্লাস z2 করে সরলটা করে এটা বার করেছি, মনে পড়ছে নিশ্চয়। এই যে রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল, সেটা স্কয়ার করলে যে r1 স্কয়ার কমন চলে গেল, sin স্কয়ার থিটা 1 cos স্কয়ার থিটা 1 sin স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা 2 আর তারপরে টুয়াইস r1 r2। এইবারে দেখো যদি আমরা মাইনাস করি, নিজের খাতায় করবে এটা মাইনাস করব, এই দুটো তো একই থাকবে তাই নাকি, আর এইখানে কি হয়ে যাবে না, এটা মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাস টু হবে। তাহলে ভিতরটা কি রইলো, তাহলে এখানটা আমাদের কি হয়ে গেল মাইনাস হয়ে গেল। তোমরা নিজেরা করবে, করলে বুঝতে হবে এখানে মাইনাস, এইটুকুই মাইনাস হবে। এরপরে আমরা এই ক্যালকুলেশনটা আমরা আবার নতুন করে করে দেখাচ্ছি। তার মানে z1 প্লাস mod of z1 প্লাস z2 ছিল root over of r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার প্লাস টুয়াইস r1 r2 cos of theta minus theta 2। এই যে mod of z1 minus z1 প্লাস z2, তাহলে এখানে প্লাস ছিল, মাইনাস এখানে মাইনাস হয়েছে, ওই ক্যালকুলেশনটা করছি না। এবারে দেখো আমরা কি বলি, দেখো কি বলছি না, এই মাইনাস টুয়াইস r1 r2 কে গুণ করে দাও, তাহলে কত হয়ে যাবে, এটা কি দিয়ে গুণ করছি মাইনাস 2r1 r2, তাহলে কত হয়ে যাবে প্লাস 2r1 প্লাস 2r1 r2। মাইনাস দিয়ে গুণ করলে হামুটা পাল্টে যায়, তোমরা জানো। এই যে 3 গ্রেটার দেন 2, মাইনাস দিয়ে গুণ করে দিলে মাইনাস 3 লেস দেন মাইনাস 2, সেই জন্য মাইনাস দিয়ে গুণ করছি বলে হামুটা পাল্টে যাচ্ছে। এবারে মাইনাস টুয়াইস r1 r2 cos of theta 1 minus theta 2 less than equal to minus twice r1। যদি কেউ আগেরটা বুঝতে অসুবিধা থাকে তাহলে এইটা বুঝলে আবার আগেরটা বুঝে যেতে পারবে। শুধু এখানে মাইনাস দিয়ে গুণ করেছি বলে হামুকটা পাল্টে গেছে, কিন্তু এখানে পাল্টা নাই, ভুল হয়ে গেছে, এদিকে পাল্টে যাবে। এই যে 3 গ্রেটার দেন 2 হলে মাইনাস 3 লেস দেন মাইনাস 2। এবারে দেখো এটা আনতে হবে, তাহলে যোগ করে দিই। কি যোগ করবো, r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার প্লাস টুয়াইস r1 r2 লেস দেন ইকুয়াল টু, এখানে যোগ করি, আগের বার যোগ করতে ভুলে গেলাম, r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস টুয়াইস r1 r2 cos of theta 1 minus theta 2 greater than equal to r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস টুয়াইস r1 r2। তাহলে পরের লাইনে কি হলো আমার, যে r1 প্লাস r2 এর হোল স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল টু যা ছিল তাই, r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস টুয়াইস r1 r2 cos of theta 1 minus theta 2 less than equal to r1 plus r1 minus r2 minus r2 হোল স্কয়ার। এরপরে দেখো বর্গমূল করে দাও, বর্গমূল করে দাও, এটা মানে কত r1 প্লাস r2, এটা মানে কত এই যে mod of z1 minus z2, এটা মানে কত যে mod of r1 minus r2। এবারে আমরা জানি সেই আগের মতো r1 মানে mod z1, r2 মানে mod z2, তাহলে mod z1 প্লাস mod z2 greater than equal to mod of z1 minus z2 less than equal to mod of z1 minus mod of z2। যদি ঘুরিয়ে লিখি, এটাকে আগে লিখি, একই রকম হয়ে গেল, তাহলে mod of z1 minus mod of z2, এটা হামুক এদিকে হবে mod of z1 minus z2
less than equal to mod of z1 plus mod of z। তাহলে এটা আর আগে একটা করলাম, দুটো মিলে আমি আরেকবার লিখে দিচ্ছি সূত্রগুলো কি হলো। তাহলে খুব ইম্পর্টেন্ট ফর্মুলা যে যে সূত্রটা হলো আমাদের যে mod of z1 minus mod of z2 less than equal to mod of z1 plus minus z2 less than equal to mod of z1 plus mod of। তাহলে এটাকে ভাঙলে অনেকগুলো সূত্র পাওয়া যাবে, প্লাস দিয়ে এদিকে দুটো সূত্র, প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা, এদিকে প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা খুব ইম্পর্টেন্ট। ভালো করে প্রমাণটাও আমি করালাম, এটা মুখস্থ করতে হবে ভালো করে। নেক্সট প্রপার্টি দেখো, z ইজ ইকুয়াল টু বলেছে f z1 যদি হয়, সাপোজ মনে করো x প্লাস iy ইজ ইকুয়াল টু বলেছে a প্লাস ib এর হোল স্কয়ার। তার মানে বলেছে এখান থেকে এটা z আর এটা হচ্ছে z1, ফাংশন অফ z1 স্কয়ার করা হয়েছে। তার মানে x মাইনাস iy হয়ে যাবে কত না a মাইনাস ib এর হোল স্কয়ার। এই যে fz ইজ ইকুয়াল টু যদি fz1 হয় তাহলে fz বার ইজ ইকুয়াল টু f অফ z1 বার। মানে আমাকে a প্লাস ib এর মানটা দেওয়া আছে, এই x প্লাস y এর মানটা বলে দেওয়া আছে, তাহলে x মাইনাস y টা ইজিলি পাওয়া যাবে। এরকম থাকে যে a প্লাস এর হোল স্কয়ার প্লাস 5 ইনটু a প্লাস ib প্লাস 6 এরকম আছে। তাহলে x মাইনাস iy কত হয়ে যাবে? প্লেন একদম আমরা i এর পরিবর্তে মাইনাস i বসিয়ে দেব সূত্রে যা আছে, a মাইনাস ib এর হোল স্কয়ার প্লাস 5 ইনটু a মাইনাস ib প্লাস 6। এটা তো কনস্ট্যান্ট হয়ে গেল, এটা ইম্পর্টেন্ট প্রপার্টি। তাহলে f অফ z ইজ ইকুয়াল টু f অফ z1 হলে z বার ইজ ইকুয়াল টু f অফ z1 বার। নেক্সট প্রপার্টি দেখো যে আমি কি লিখলাম যে মাইনাস অফ মড z less than equal to real z less than equal to mod of z, আমার মাইনাস অফ z বার less than equal to imaginary z less than equal to mod of z। প্রমাণের কিছু নেই, দেখো আমি একটা কমপ্লেক্স নাম্বার লিখেছি z is equal to x plus iy, এটাকে z ধরবো, এটাকে z is equal to x plus iy। তার মানে এটা x গেল, এটা y গেল, তাই তো? তার মানে এইটা হচ্ছে রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট। তো আমি প্রথমটাতে যাই, রিয়েল পার্ট কত x, x টা ছোট হবে মড z, জানি তো অতিভুজ তো সব সময় বড় হবে, ভূমি বা লম্বের চেয়ে, ঠিক কি না? এবার এটা মাইনাস করলে তো ছোট হবেই, সেই জন্যই বলা আছে যে রিয়েল z বাস্তব অংশটা কখনোই মডুলাসের চেয়ে বড় হতে পারে না, ছোট হয়ে যাবে। একইভাবে ওয়াইটাও কখনো এর চেয়ে বড় হতে পারে না। আর একটা কথা যে z টু দি পাওয়ার n এর যদি মডুলাস করতে পারে তাহলে আমি আগে z এর মডুলাস করে নেব, তারপরে তার n এর পাওয়ার করব। নেক্সট প্রপার্টিতে আমরা যাচ্ছি, এগুলো একটু ভালো করে তুলে নেবে। সমস্ত প্রপার্টিগুলো কিন্তু তোমরা খাতায় লিখবে, এগুলো সব বইয়ে এক কাছে দেওয়া নাই, আমিও এক কাছে লিখতে পারছি না, পরপর তো বলে যাচ্ছি বোর্ড ছোট বলে। তোমরা কিন্তু পরপর যে প্রপার্টিগুলো হচ্ছে সেই প্রপার্টিগুলো সব কিন্তু খাতায় লিখে নেবে, পরপর লিখে নিয়ে তা বুঝতে পারবে। এরপরে আমরা প্রপার্টি যাচ্ছি, দেখো কি হয় যে z প্লাস z বার বাই 2 কত হবে? z প্লাস z বার বাই 2 ইজিলি। তাহলে z যদি ধরি x প্লাস iy, তাহলে x প্লাস iy z বার মানে কত? x মাইনাস iy বাই 2 কেটে গেল সমান 2x বাই 2 সমান x সমান কত না rz, রিয়েল z প্লাস z বার বাই 2 সমান rz। এখন তোমরা বলছো স্যার এটা বুঝতে পারছি এগুলো, কিন্তু এগুলো মুখস্থ হয়ে লাভ, কারণ অঙ্ক যখন বড় বড় ক্যালকুলেশন হবে আমাকে সিম্বলিক্যালি করতে হবে। এই সিম্বলিক্যালি করলে ছোট হবে, তাড়াতাড়ি হবে, সেটা আমাদের মনে রাখতে হবে। তেমনি z মাইনাস z বার বাই 2 কত হবে? দেখো z মাইনাস z বার বাই 2 কত হবে? একই ব্যাপার, z মানে কত? x প্লাস iy, z বার মানে কত? ওই x মাইনাস iy তার বিয়োগফল বাই 2 সমান কত? x প্লাস iy মাইনাস x প্লাস iy বাই 2 না করে 2i করি, তাহলে x x এ কেটে গেল সমান 2iy বাই 2i সমান y। 2i দিয়ে ভাগ করে দিলে কত হয়ে গেল? এটা i দেখো, তাহলে কি হয়ে গেল? ইজ ইকুয়াল টু ইমাজিনারি z।
তাহলে জেড প্লাস জেড বার বাই 2 হচ্ছে রিয়েল জেড, আর জেড মাইনাস জেড বার বাই 2 হলো আমাদের ইমাজিনারি জেড। তার মানে আমরা বলতে পারি জেড প্লাস জেড বার ইজ পিওরলি রিয়েল, কারণ বাস্তব অংশ কেটে চলে যাবে, কাল্পনিক অংশ কেটে যাবে। আবার জেড মাইনাস জেড বার পিওরলি ইমাজিনারি, কারণ সেটা আই থেকে যাবে ইজিলি। সেই সূত্রগুলো তোমরা কিন্তু মনে রাখতে হবে। এরপরে আমরা পরের প্রপার্টিতে যাচ্ছি। নেক্সট প্রপার্টি কি হবে? mod of z1 plus z2 এর হোল স্কয়ার প্লাস mod of z1 minus z2 এর হোল স্কয়ার কি হবে? এটা ইজিলি করতে পারো, a plus b এর হোল স্কয়ার প্লাস a minus b এর হোল স্কয়ার 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে এখানে mod z1 স্কয়ার প্লাস mod z2 স্কয়ার। তোমরা কমপ্লেক্স নাম্বার ধরে নিয়ে করতে পারো, প্রমাণটা ইজিলি প্রমাণ, এটা আমি আর প্রমাণ করছি না। তাহলে mod of z1 plus z2 এর হোল স্কয়ার প্লাস mod of z2 minus z1 এর হোল স্কয়ার সমান 2 into mod z1 স্কয়ার প্লাস mod z2 স্কয়ার। দেখো একটা ছোট্ট জিনিস, z ইজিক্যাল টু যদি x প্লাস iy হয়, যদি প্রথম পদে অবস্থিত হয়, তাহলে xy প্রথম পদে অবস্থিত মানে কি? মানে x গ্রেটার দ্যান 0, y গ্রেটার দ্যান 0, তাই তো প্রথম পদে অবস্থিত। যদি ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত হয়, তাহলে z বার কত? x মাইনাস iy, তাহলে x পজিটিভ, y তাহলে y ও পজিটিভ, তাহলে মাইনাস y টা নেগেটিভ হচ্ছে, তাই নাকি? তাহলে এই যদি x এলো এখানে এলো, তার মানে z যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, z বার থার্ড কোয়াড্রেন্টে, মানে এটা আমরা জানি যে x y যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, x মাইনাস y থার্ড কোয়াড্রেন্টে হবে। কিন্তু এই যে z যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, z বার হবে থার্ড কোয়াড্রেন্টে, এই কনসেপশনটা তোমাদের থাকতে হবে। উদাহরণ দেখো, z ইকুয়াল টু যদি 2 প্লাস 3i হয়, তাহলে z বার ইকুয়াল টু কত? 2 মাইনাস 3i, তাহলে 2 3 প্রথম পদে অবস্থিত আর 2 মাইনাস 3 তৃতীয় পদে অবস্থিত, ইজিলি করা যেতে পারে। এরপরে দেখো আমরা এরকম যদি করি যে z যদি সেকেন্ড পদে অবস্থিত হয়, সেকেন্ড কোঅর্ডিনেট, তাহলে এটা হবে ফোর্থ কোয়াড্রেন্টে। দেখো একই ব্যাপার, যদি একটা সংখ্যা দিয়ে বলি সেকেন্ড কোয়াড্রেন্টে, মানে সাপোজ 2 এই মাইনাস 2 আর 3, ঠিক কি না? x এর মান মাইনাস 2, y এর মান মাইনাস 3, তাহলে z বার কত হবে? এটা x এর মান বসাই, তাহলে মাইনাস 2 প্লাস কত হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে x এর মান মাইনাস 2, y এর মান 3, তাহলে z বার কত হবে? x মাইনাস iy। দেখো আমাদের আগেরটা একটু ভুল পড়া হয়ে গেল। আমরা বলেছিলাম যে z s প্লাস iy যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, তাহলে z বার হবে থার্ড কোয়াড্রেন্টে, তা নয়, z বার হবে ফোর্থ কোয়াড্রেন্টে। দেখো এখানে x y যদি এখানে হয়, তাহলে x মাইনাস y হচ্ছে, তো এইটা তো অনুবন্ধী। তাহলে z যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, তাহলে z বার হবে ফোর্থ কোয়াড্রেন্টে। আবার ভুল পড়া হয়ে গেল, ঠিক করে নাও এটা। ওটা z যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, তাহলে z বার হবে ফোর্থ কোয়াড্রেন্টে, আর যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয়, তাহলে এটা হবে, তারপরে এটা মনে করো মাইনাস 2 3, আর এই যে 2 মাইনাস 2 প্লাস 3i, তাহলে এটা কত হবে? মাইনাস 2 মাইনাস 3i হয়ে যাচ্ছে, তাহলে মানে এটা মাইনাস 2 মাইনাস 3। তার মানে z যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, z বার ফোর্থ কোয়াড্রেন্টে হবে। এরপরে আমরা লিখে দিচ্ছি লাল কালিতে, z যদি তোমার থার্ড সেকেন্ডে হয়, তাহলে z বার হবে থার্ড কোয়াড্রেন্টে হবে। এটা মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। এরপরে আমরা যাচ্ছি কমপ্লেক্স নাম্বারের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। খুব ইম্পর্টেন্ট, তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ানো হয়ে গেছে, যাদের হয়ে গেছে বুঝতে কোনো অসুবিধা নেই, আর যাদের হয়নি একটু বলে দেবো আমি। তা আমরা সরল লেখা জানি, বৃত্ত জানি, উপবৃত্ত জানি, পরাবৃত্ত জানি। এর কি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা আমরা আগে দেখি। সবার আগে আমরা একটু ওই মডিউলাস আর অ্যামপ্লিটিউডের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা করে দিই। যে আমাদের মড জেড মানে বোঝাচ্ছিল যে জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে মড জেড হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব যাচ্ছে। তাহলে আমরা যদি দুটো কমপ্লেক্স নাম্বার বলি, z1 ইকুয়াল টু x1 প্লাস iy1, z2 ইকুয়াল টু x2 প্লাস i1, তাহলে মড z1 তো জানি আমরা, মূলবিন্দু দূরত্ব, আর মড z2 জানি। তাহলে এবার যদি বলি যে মড অফ z1 মাইনাস z2 জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি হবে, করে নি ক্যালকুলেশনটা কি হবে না। দেখো ইজ ইকুয়াল টু
x2 plus x1 plus iy1 minus x2 plus iy2 সরল করলে কত হবে x1 minus x2 plus I into y1 minus y2 তার মড, এই যে মড করতে যাচ্ছি মড, এই যে মড মানে কি হবে রুট ওভার অফ x1 minus x2 এর হোল স্কয়ার প্লাস y1 minus y2 এর হোল স্কয়ার। তার মানে এটাকে কেউ আবার এরকম লিখতে পারে যে x2 minus x1 এর হোল স্কয়ার প্লাস y2 minus y1 এর হোল স্কয়ার। তার মানে দুটো কমপ্লেক্স নাম্বার একটা z1 z2 যদি এইভাবে ধরি তাহলে মড অফ z1 minus z2 জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি হলো তোমরা দেখতেই পাচ্ছ, দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র x2 minus x1 এর হোল স্কয়ার প্লাস y2 minus y1 এর হোল স্কয়ার। তার মানে ছবিতে যদি বলি এইটা হচ্ছে z1 আর এইটা হচ্ছে z2, তার মানে এই লেন্থটা হয়ে যাবে মড অফ z1 minus z2। এটাই হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ z1 minus z2। ঠিক আছে, এই গেল আমাদের z1 minus z2 জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। এবারে আমরা আসব যে অ্যামপ্লিটিউডের ইন্টারপ্রিটেশনটা কি হবে। আমরা জানি যে অ্যামপ্লিটিউডের ইন্টারপ্রিটেশন, একটু মুছে দিচ্ছি, অ্যামপ্লিটিউডের ইন্টারপ্রিটেশন যে একটা যদি কমপ্লেক্স নাম্বার z হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার তার অ্যামপ্লিটিউড z, এইটা হচ্ছে থিটা, তার থিটা ইকুয়াল টু অ্যামপ্লিটিউড অফ z। তেমনি তাহলে অ্যামপ্লিটিউড অফ z1 minus z2 এর ইন্টারপ্রিটেশনটা কি হবে আমাদের দেখতে হবে। এবারে আমরা দুটো কমপ্লেক্স নাম্বারের বিয়োগফলের অ্যামপ্লিটিউড, এই যে দুটো কমপ্লেক্স নাম্বারের বিয়োগফলের অ্যামপ্লিটিউড z2 minus z1 এর অ্যামপ্লিটিউডটা কি নির্দেশ করে আমাদের দেখছি। দেখো, তা আমরা এটা z1 x1 iy1 z2 x2 iy2, তাহলে এখানটা x1 এখানটা y1 আর এই লেন্থটা x2 এটা y2, আমাদের সাধারণত জানিতে অনেকক্ষণই করেছি আমরা। তাহলে এই লেন্থটা হচ্ছে x2 minus x1, এই লেন্থটা y2 minus y1, তো লম্বটা মোটে নিয়েছি আমরা। তাহলে এই থিটা যদি হয় তাহলে tan থিটা ইকুয়াল টু কত, লম্ব বাই ভূমি y2 minus y1 by x2 minus x1, এটাই তো। তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে tan ইনভার্স y2 minus y1 by x2 minus x1। তার মানে অ্যামপ্লিটিউড অফ z2 minus z1 কি নির্দেশ করলো না, দুটো বিন্দুগামী সরলরেখা x অক্ষের সঙ্গে কত কোণ করেছে আমি বাড়িয়ে দিই, তাহলে এই অ্যাঙ্গেলটাও যা থিটা এটাও যা থিটা। তার মানে দুটো কমপ্লেক্স নাম্বারের বিয়োগফলের অ্যামপ্লিটিউড, দুটো কমপ্লেক্স নাম্বারের বিয়োগফলের অ্যামপ্লিটিউড কি নির্দেশ করছে না x অক্ষের সঙ্গে সেই সরলরেখাটা কোণ কত কোণ করছে, কোন সরলরেখাটা ওই দুটো বিন্দু, ওই বিন্দু সংযোগ সরলরেখা। এই হলো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। আর আমাদের মড অফ z1 z2 কি ছিল না, দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে দূরত্ব। এই ইন্টারপ্রিটেশন গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমরা একে একে আরো একটু বড় বড় জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনে যাচ্ছি। তাহলে কি পেলাম, তাহলে মড অফ z1 minus z2 তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন পেলাম ডিসটেন্স বিটুইন টু কমপ্লেক্স নাম্বার, একটু আগে আমরা ছবি এঁকে বুঝিয়েছি। আর অ্যামপ্লিটিউড অফ z1 minus z2 হচ্ছে অ্যাঙ্গেল জয়েনিং দ্য টু কমপ্লেক্স নাম্বার উইথ x অ্যাক্সিস, অর্থাৎ x অক্ষের সঙ্গে ওই দুটো বিন্দু সংযোগ সরলরেখা যে কি কোণ করছে সেই কোণটাই হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড অফ z1 minus z2। তাহলে এই দুটোর উপরে আমরা নির্ভর করে আরো অনেক আমরা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনে যাব। দেখো কি হয়, সবার আগে যদি এইরকম আমাদের একটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দেয় যে mod of z minus z1 is equal to r, এটা কি ধরনের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন? দেখো, আমাদের সমীকরণ পেতে গেলে চলরাশি লিখতে হয়। এখানে একটা z একটা z1 বলা আছে, তাহলে ধরি z is equal to x plus iy, z1 is equal to ধরি মনে করো আলফা প্লাস আই বিটা, যেহেতু কনস্ট্যান্ট বলেছে z1। তার মানে এবারে আমাদের z minus z1 কত না x minus alpha plus I into y minus beta, মড করি z minus z1 তার মড সমান কত রুট ওভার অফ x minus alpha হোল স্কয়ার প্লাস y minus beta হোল স্কয়ার। তাহলে এটা বলেছি আর, তার মানে বলতে পারি যে রুট ওভার অফ x minus alpha হোল স্কয়ার প্লাস y minus beta হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r।
স্কোয়ার করে দিলে কি হবে না x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ার। তাহলে এটা দেখতেই পাচ্ছি এটা বৃত্তের সমীকরণ, যার কেন্দ্রের স্থানাঙ্ক আলফা বিটা আর ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে কমপ্লেক্স নাম্বার দিয়ে আমরা কি বলবো না z মাইনাস z1 এর মড ইকুয়াল টু r একটা কমপ্লেক্স নাম একটা বৃত্ত নির্দেশ করবে যার কেন্দ্র কত আলফা বিটা, তার মানে আলফা প্লাস আই বিটা, তার মানে z1 আর ব্যাসার্ধ হচ্ছে r, তার মানে মড অফ z মাইনাস z1 ইকুয়াল টু r একটা বৃত্ত নির্দেশ করে যার কেন্দ্র হচ্ছে z1 আর ব্যাসার্ধ হচ্ছে r। এটাই গেল এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। আশা করি বুঝতে পেরেছো। যাদের স্থানাঙ্ক জ্যামিতি হয়ে গেছে তাদের তো বুঝতে কোনো অসুবিধাই নেই। আমরা z কে ধরবো x প্লাস আই ওয়াই আর z1 হচ্ছে আলফা প্লাস আই বিটা, তারপরে z মাইনাস z1 টা সরল করে সেটা ইকুয়াল টু মড করে নিলাম, দিলে আমরা এটা পেয়ে গেলাম যে একটা বৃত্তের সমীকরণ যে যার কেন্দ্রের স্থানাঙ্ক z1 আর ব্যাসার্ধ হচ্ছে r। এরপরে একটু পাল্টে দিলাম z মাইনাস z1 লেস দেন r। যদি ইকুয়াল টু r ছিল তাহলে বৃত্তটা হয়েছিল, তাহলে বৃত্তের উপরের বিন্দুগুলোকে সিদ্ধ করছিল, লেস দেন r মানে কি হয়ে যাবে না এই পুরো সার্কুলার রিজিয়নটা হয়ে যাবে। অসমীকরণ তো সমাধান অঞ্চল পাওয়া যাবে, তাহলে এই পুরো অঞ্চলটা হবে যে এইটা রিপ্রেজেন্ট করবে যে মড অফ z মাইনাস z1 লেস দেন r। তার মানে হচ্ছে যে z1 কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তের ব্যাসার্ধ আর তার মধ্যবর্তী অংশটাকে নির্দেশ করবে z মাইনাস z1 লেস দেন r। দেখো এখানে বলেছে z মাইনাস z1 ডিভাইডেড বাই z মাইনাস z2 তার মড ইকুয়াল টু k। এটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি হবে? আচ্ছা এইটা করার আগে তোমরা আমাদের বলে দিই যারা স্থানাঙ্ক জ্যামিতি করনি যে সরলরেখা সাধারণ সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। 2 নম্বর সরলরেখা, এটা হচ্ছে সরলরেখা যারা স্থানাঙ্ক জ্যামিতি হয়নি তাদের জন্য। এবারে বৃত্ত হচ্ছে কত না x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বা x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, আবার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2ay প্লাস c সমান 0 বৃত্ত। এই সবগুলো হচ্ছে বৃত্তের সমীকরণ। মনে রাখতে হবে বৃত্তের সমীকরণের এই সরলরেখার সমীকরণে x এর y এর পাওয়ার হচ্ছে 1 হবে, আর বৃত্তে x স্কয়ার এবং y স্কয়ারের প্রতিটা সহগ কিন্তু সমান হবে, একই হবে। যদি এখানেও 5 হয় তাহলে এখানেও 5 হয়, 5 দিয়ে ভাগ করে দিলে 1 হয়ে যাবে। তারপরে 3 নম্বরে y স্কয়ার ইকুয়াল টু 4x, আরো কিছু আছে এগুলো বলছি না, এটা হচ্ছে অধিবৃত্ত। আর 4 নম্বরে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এটা হচ্ছে উপবৃত্ত। তো উপবৃত্তের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ছিল, এটা জেনে রাখো যে এই হচ্ছে উপবৃত্ত, তার এইটা নাভি, দুটো নাভি s আর s ড্যাশ, আর এটা ফোকাস যদি হয়, এটা যদি p বিন্দু হয় তাহলে sp প্লাস s ড্যাশ p, sp প্লাস s ড্যাশ p ইকুয়াল টু টুয়াইস, এটা মনে রাখো। আর পরাবৃত্তের ক্ষেত্রে কি হবে? পরাবৃত্তের ক্ষেত্রে সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, সেখানে sp মাইনাস s ড্যাশ p সমান টুয়াইস। এই সূত্রগুলো মনে রাখলে আমাদের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন গুলো বুঝতে সুবিধা হবে। যাদের যাদের স্থানাঙ্ক জ্যামিতি হয়েছে, যারা মানে আগে স্থানাঙ্ক জ্যামিতি করে কমপ্লেক্স নাম্বার করছো তাদের কোনো বুঝতে অসুবিধা নেই। যারা আগে কমপ্লেক্স নাম্বার করছো স্থানাঙ্ক জ্যামিতি পরে করবে তাদের জন্য এই সূত্রগুলো একটু জেনে রাখো, যখন স্থানাঙ্ক জ্যামিতি হবে তখন ভালো করে বুঝে নিতে পারবে। যাই হোক, আমরা এখন এইখানে এই z মাইনাস z1 বাই z মাইনাস z2 কে এইটার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কি হবে, এটা কি নির্দেশ করবে সেটা আমরা একটু দেখি। তাহলে আমরা নিয়ম অনুযায়ী ধরবো যে z কে আমরা কি ধরবো না z কে ধরবো যে x প্লাস iy, ধরি z ইকুয়াল টু x প্লাস iy, আর z1 ইকুয়াল টু x1 প্লাস iy1, আর z2 ইকুয়াল টু x2 প্লাস iy। ধরবো এর মানটা বসে নিয়ে আমরা ক্যালকুলেশন করবো, দেখা যাক কি হয়। তার আগে আমি একটু মুছে দিই, তোমরা তুলে নিয়েছো নিশ্চয়ই।
তুলে নাও, তুলে নিয়ে ভিডিওটা দেখো, নাহলে আমার বোর্ডটা ছোট বলে অসুবিধা হবে, যে এটা মুছে দিচ্ছি। এবারে দেখো z মাইনাস z1 এর আমরা জানি যে বা mod of z1 minus z minus z1 divided by mod of z minus z2 is equal to k। ওই আগের নিয়ম অনুযায়ী যে কমপ্লেক্স নাম্বারের ভাগফলের মডুলাস হচ্ছে মডুলাসের ভাগফল, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি mod of z minus z1 এর স্কয়ার is equal to k square into mod of z minus z2 এর স্কয়ার। এর একই দিকে নিয়ে চলে আসি, mod of z minus z1 এর স্কয়ার minus k square into mod of z minus z2 এর স্কয়ার is equal to 0। এবারে আমরা এখানে একটু ক্যালকুলেট করে রেখে দিই ছোট করে বোঝার জন্য, z minus z1 এর মড কত হবে। z minus z1 টা বার করি, তাহলে এটা x minus x1 plus I into y minus 1। তাহলে তার মড কত হবে এখানে, তার মডটা এখানে বসাই, তার স্কয়ার করে দিচ্ছি, তো থাকবে না, তার মানে এটা হবে যে x minus x1 এর হোল স্কয়ার প্লাস y minus y1 এর হোল স্কয়ার। তাহলে বুঝতে অসুবিধা নেই। এবারে আমরা z minus z2 টা করি কত, z minus z বিয়োগ করে দিই, তাহলে x minus x2 plus I into y minus y এখানে বসাই, তাহলে মডটা বসিয়ে দিই ওখানে, মডটা বসালে মাইনাস a স্কয়ার ইনটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x minus x3 এর হোল স্কয়ার, ঠিক কি না? আর আমরা কি হবে না প্লাস y minus y2 এর হোল স্কয়ার ব্র্যাকেট শেষ দিকে 0। এবারে আমাদের কি করতে হবে, এটা একটু ক্যালকুলেশন করে আমাদের প্রমাণটা করতে হবে এটা কি হয়। দেখি, এখন তো জানি না আমি এটা কি হচ্ছে, এবার একটু ভাঙি, দেখো এটা ভাঙলে x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস twice x1 plus x1 স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস twice y1 plus y1 স্কয়ার। এবারে আমি এটা একবারে করে দিচ্ছি, মাইনাস a স্কয়ার x স্কয়ার প্লাস twice x x2 k স্কয়ার গুণ করে দিলাম, তারপরে আবার মাইনাস k স্কয়ার x2 স্কয়ার, ওয়াইটা করি মাইনাস k স্কয়ার। দেখো আমরা সরলটা করে ফেললাম, যে এইটার ক্যালকুলেশনটা তোমরা দেখবে আমরা করলাম যে 1 minus k স্কয়ার, যে 1 minus k স্কয়ার into x স্কয়ার প্লাস 1 minus k স্কয়ার into y স্কয়ার, এই যে প্লাস 2x into এটা 2y into এটা। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে x স্কয়ার y স্কয়ারের সহগটা একই, তাই তো? এই যে আমি যদি ভাগ করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, x স্কয়ার প্লাস y স্কয়ার হয়ে যাবে না? তাহলে এখানে লিখতে হবে যেহেতু অতএব ইহা একটি বৃত্তের সমীকরণ, ইহা একটি বৃত্তের সমীকরণ। কেন বৃত্তের সমীকরণ? না এইগুলো সমান, কিন্তু স্যার যদি কে এর মান এক হয়ে যায়, কে যদি এক হয়ে যায় তখন কি হবে? তাহলে কে এর মান এক হয়ে গেলে কি হয়ে যাবে, কে যদি এক হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে কে এর মান যদি এখানে এক হয়ে যায় তাহলে কিন্তু এটা বৃত্ত হবে না, তখন তো x স্কয়ার y স্কয়ার টার্মই থাকবে না। তার মানে এখানে দাঁড়ালো কি, এখানে লিখতে হবে যে এটা বৃত্ত নির্দেশ করবে যদি k নট ইকুয়াল টু 1 হয়, তাহলে এটা বৃত্ত নির্দেশ করবে, বৃত্ত যদি k নট ইকুয়াল টু 1। এই যে আমি যে জিওমেট্রিক ইন্টারভেল গুলো বলছি, ওই হেডিং গুলো মুখস্থ করবে, খাতায় লিখে নেবে যে সূত্রগুলো, এটা একটা বৃত্ত নির্দেশ করবে যদি k নট ইকুয়াল টু 1 হয়। এবার যদি k এর মান 1 হয়ে যায় তখন কি হবে, তা k এর মান 1 হয়ে গেলে এটা থাকবে না, 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তাহলে বাকিগুলো কি হয় দেখি আমি, সেটা কি নির্দেশ করে। তাহলে k এর মান 1 না হলে বৃত্ত হবে, কারণ এইগুলো থাকতে হবে। তাহলে k এর মান 1 হয়ে গেলে তো থাকবে না, স্কয়ার টার্ম থাকবে না, তাহলে বৃত্তই হবে না।
বৃত্তের সমীকরণ হতে গেলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সব একই হতে হবে। এবার যদি কে এর মান যদি এক হয়ে যায় তখন কি হবে দেখ, কে এর মান যদি এক হয়ে যায় তাহলে আমরা এখানে বসাই। তা আমরা কে এর মান এক হয়ে গেলে এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে এখানে কি পাওয়া যাচ্ছে 2x ইনটু x2 মাইনাস x1, তারপরে কত হচ্ছে প্লাস 2y ইনটু কি হবে y2 মাইনাস y1, তারপরে কত হবে যে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার মাইনাস x2 স্কয়ার মাইনাস y2 স্কয়ার সমান 0। এটা তো আমরা দেখতে পাচ্ছি সরলরেখার সমীকরণ, কারণ x এর এক ঘাত y এর এক ঘাত, কিন্তু আরেকটু ভালো করে বলতে হবে এটা কেমন সরলরেখা দেখা যাক, সেটা আরেকটু ভালো করে আমরা দেখা যাক এটা বুঝতে পারি কিনা কেমন সরলরেখার সমীকরণ হবে। এবারে আমাদের বা y is x into x2 minus x1 plus twice y into y2 minus y1। এবারে এটাতে উৎপাদক যদি করি আমরা এটা থেকে, তাহলে আমরা মাইনাস কমন নিয়ে নিলে x2 minus x1 into x2 plus x1 এই উৎপাদক করলাম, এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলে y2 minus y1 into y2 plus y1 সমান 0। এবারে এই দুটো থেকে আমরা যদি কমন নিয়ে নিই, কি কমন যাবে x2 minus x1 বা x2 minus x1 কমন গেল 2x minus ব্র্যাকেটে x1 plus x2, আচ্ছা দুটোটা বাদ সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তেমনি এখান থেকে প্লাস y2 minus y1 গেল, তাহলে কি রইল 2y মাইনাস ব্র্যাকেটে কত হবে y1 plus y2 equal to 0। ঠিক আছে, দেখো আমরা ক্যালকুলেশনটা করে দিলাম, এখানে 2 দিয়ে ভাগ করে দেওয়ার পরে x into x1 plus x2 by 2 y minus y1 by y2 by 2, তারপরে রিঅ্যারেঞ্জ করে দিয়ে আমরা এই সমীকরণটা পেলাম y minus this is equal to this। এটা কার সমীকরণ দেখা যাক, আচ্ছা আমরা দুটো তো বিন্দু নিয়েছিলাম z1 আর z2, z1 আর z2 নিয়েছিলাম দুটো বিন্দু, তাহলে এই গেল এখানটায় z1 তার স্থানাঙ্ক হচ্ছে, আমি স্থানাঙ্ক দিয়ে বলছি x1 y1, আর এইটা স্থানাঙ্ক হলো x2 y। তাহলে এর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হচ্ছে না x1 plus x2 by 2 y1 plus y2 by 2। এর প্রবণতা কত, এই সরলরেখার প্রবণতা কত না y2 minus y1 by x2 minus x1। তাহলে এখানে x2 minus x1 টা কার হয়ে যাবে লম্ব সরলরেখার প্রবণতা। তার মানে দেখতে পাচ্ছ যে এই যে সরলরেখার সমীকরণ যেটা এই যে x1 plus x2 by 2 y1 plus y2 by 2 বিন্দু দিয়ে যাচ্ছে এবং এই সরলরেখার উপরে লম্ব, তার মানে কি দাঁড়ালো না z1 z2 সংযোজক সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে k এর মান যদি নট ইকুয়াল টু 1 হয় তাহলে বৃত্ত হয়ে গেল। আমি আবার সেখানটা বাদ দিয়ে দিয়েছি বৃত্তটা কেমন। এবারে তোমরা বলছি কি যে কার সমীকরণ হয়ে গেল না, আমি লিখে দিচ্ছি যে k is equal to 1 হলে ইহা z1 ও z2 বিন্দু সংযোজক সরল রেখার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ। হাতের লেখা পড়তে অসুবিধা বলেছি, ইহা z1 ও z2 বিন্দু সংযোজক সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ। তার মানে z1 z minus z1 by z minus z2 সমান k, বৃত্ত হবে k not equal to 1, আর k এর মান 1 হলে z1 z2 বিন্দু সংযোজক সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে।
আর আমরা ছোট্ট করে দুটো আমরা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা করে নিই। দেখো বলছে যে mod of z minus z1 plus mod of z minus z2 is equal to 2a। এটা ইন্টারপ্রিটেশন কি হবে? ইজিলি ব্যাপার, যে এটা উপবৃত্ত হবে যার নাভি স্থানাঙ্ক z1 আর z2, আর এই বিন্দু যদি p বলি তার স্থানাঙ্ক যদি z বলি, তাহলে এইটা কি, এটাকে s ড্যাশ s, তাহলে s এটা হচ্ছে sp, তাই তো z z1 করেছি। আচ্ছা এটা s ধরলাম, এটা s ড্যাশ ধরি, তাহলে এইটা হচ্ছে s ড্যাশ p, তাহলে s প্লাস s ড্যাশ p সমান টুয়াইস a। তাহলে আমরা বলেছি যে দুটো কমপ্লেক্স নাম্বারের অন্তরফলের মডুলাস হচ্ছে তার দূরত্ব নির্দেশ করে, তাই সেখান থেকে আমরা এটা একটা কি হয়ে গেল না উপবৃত্তের সমীকরণ যার নাভি z1 ও z2 তে, আর পরাক্ষর দৈর্ঘ্য কত? পরাক্ষ টুয়াইস এ, এই যে পরাক্ষ 2a। এটা একটা উপবৃত্তের সমীকরণ, এই যে z z1 হচ্ছে sp, z z2 হচ্ছে s p, এর উপবৃত্তের সমীকরণ যার পরাক্ষ হচ্ছে টুয়াইস এ। এবারে আমরা যদি এইটা মাইনাস করে দিই, যদি মাইনাস করে দিই তাহলে এটা হবে একই রকম sp মাইনাস s ড্যাশ p সমান টুয়াইস এ। এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ যার নাভি z1 ও z2 তে, আর তির্যক অক্ষ 2a একক। ঠিক আছে, এবারে আমরা আরো কতগুলো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন আমরা যাব। যে দেখো আমরা আগে যে বললাম যে আর্গুমেন্টের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনে সেখানে আমাদের কি হয়েছিল, দেখো আর্গুমেন্টের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনে কি হয়েছিল, যে আর্গুমেন্ট অফ z3 minus z1 divided by z2 minus z1, তার মানে এইটা যদি থিটা হয় তাহলে আমি ছোট্ট করে বলে দিচ্ছি, এটা হচ্ছে z1, এটা হচ্ছে z3, এটা হচ্ছে z2, এই অ্যাঙ্গেলটা বোঝাবে। কেন না, এই যে এই সরল রেখাটা x অক্ষ যদি হয়, এটা যদি মনে করো আলফা হয় আর এটা যদি বিটা হয়, x অক্ষ যদি বিটা হয় তাহলে আলফা মাইনাস বিটা, এই যে অ্যামপ্লিটিউড অফ আর্গুমেন্ট অফ দ্বিগুণ, এইটা বিযুক্ত তো এইটা, তাহলে আলফা মাইনাস বিটা। সুতরাং আর্গুমেন্ট অফ z3 minus z1 বা z2 minus z1 কি নির্দেশ করবে না, z1 z3 সংযোগ সরলরেখা, z2 z1 বিন্দু সংযোগ সরলরেখার মধ্যবর্তী কোণ নির্দেশ করবে। এবারে দেখো যদি এটা 0 হয়ে যায় তখন কি হবে, যদি এটা 0 হয়ে যায় তাহলে এই দুটো সরলরেখা একই হয়ে যাবে, তাহলে z1 z2 z3 সমরেখা হয়ে যাবে। সুতরাং আর্গুমেন্ট অফ z3 minus z1 বা z2 minus z1 যদি 0 হয়ে যায় তাহলে আমাদের এই তিনটে সরলরেখা, ওই তিনটে বিন্দু একই সরলরেখায় অবস্থিত হবে। ঠিক আছে, এইটা যদি নট ইকুয়াল টু থিটা, তাহলে এই থিটা হচ্ছে এর মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে z1, এটা হচ্ছে z3, এটা হচ্ছে z2। এই হলো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। আমি আজকে তোমাদের কমপ্লেক্স নাম্বার শেষ করতে পারলাম না, এরপরে আরো কিছু আছে আমাদের। এইগুলো করার পরে, এইগুলো যদি অঙ্কগুলো বুঝতে পারো, করার পরে আমরা, যদি তোমরা বুঝতে পারো তাহলে আমরা আবার তৃতীয় ভিডিও নিয়ে চলে আসবো কমপ্লেক্স নাম্বারের। সেই তৃতীয় ভিডিও করার পরে নিশ্চয়ই যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার যে কোনো অঙ্ক তোমাদের আটকে যাওয়ার কথা নয়। যাই হোক, তোমরা ভালো করে ভিডিওটা দেখো, সময় করে ভিডিওটা দেখো, ভালো করে ধীরে ধীরে ভিডিও দেখো। একটু হাতে লেখাটা খারাপ, একটু কষ্ট করে পড়ে নিতে হবে। আর স্পিডেও পড়িয়েছি, স্পিডে পড়ানোর পরেও আমাদের এতক্ষণ সময় লেগে গেল। যাই হোক, আশা করছি তোমরা ভালো প্র্যাকটিস করতে পারো।